হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে, অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও ক্লাসে। দেখো, তোমাদের যে কোর্স ম্যাটেরিয়ালস বা স্টাডি ম্যাটেরিয়ালটি তোমাদের দেওয়া হয়েছে কলেজ তরফ থেকে, সেটি কিন্তু ইংরেজিতে লেখা আছে। তাই তোমরা অনেকেই আমাকে বলছিলে যে তোমাদের এই সিলেবাসটাকে একটু ডিসকাস আলোচনা করার জন্য। এই কারণে আমি তোমাদের এই পেপারটির সিলেবাস নিয়ে আলোচনা করছি এবং এর পরের ভিডিওতে এই পেপারটির যে সাজেশন, সেই সাজেশনও আমি তোমাদের সামনে নিয়ে আসবো এবং সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে তার উত্তরগুলি নিয়ে আসবো। তাই তোমরা তোমাদের এই 11 পেপারের পাশাপাশি 12, 13 আরও অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে, ইতিহাস রিলেটেড যেসব পেপারগুলো রয়েছে, প্রতিটি পেপারের কোশ্চেন অ্যান্সার আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে একের পর এক, একসাথে নয়। আমি যেভাবে টিউশন পড়ানো হয় ঠিক সেইভাবে আমি অনলাইন ফ্রি কোচিং দেবো আমার এই চ্যানেলের ভিতর দিয়ে। তার জন্য তোমরা শুধুমাত্র আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি এই ধরনের ক্লাস রিলেটেড ভিডিও দিলে তার নোটিফিকেশনটি তোমরা পেয়ে যেতে পারো। তো আজকের আলোচনার বিষয়কে আমরা একবার বোর্ডে দেখে নিই। দেখো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি থার্ড ইয়ার হিস্ট্রি অনার্স, এখানে পেপার হচ্ছে CCHI 11, এটা 11 নম্বর পেপার। তোমরা এর আগে সেকেন্ড ইয়ার পড়েছিলে, 10 নম্বর পেপার পর্যন্ত পড়েছিলে। এবার তোমরা 11 পেপার থেকে শুরু করবে। 11, 12, 13 এই তিনটি পেপার তোমাদের কিন্তু বেসিক্যালি সিসি পেপার রয়েছে, অর্থাৎ কোর কোর্স হিস্ট্রি অনার্সের উপরে এই তিনটি পেপার তোমাদেরকে এবার পড়তে হচ্ছে। এরপরে দেখো, এর যে সিলেবাস, সেই সিলেবাসকে আমি এখন ডিসকাস করব। তো সিলেবাসে কি রয়েছে? ইউরোপের ইতিহাস। ইউরোপের ইতিহাস তোমরা এবার প্রথম পড়বে এই থার্ড ইয়ারে। সাধারণত ইউরোপের ইতিহাস থার্ড ইয়ারেই পড়তে হয়, সমস্ত ইউনিভার্সিটিতে সেই একই নিয়ম। তো ইউরোপের ইতিহাস কোন সময়টা পড়বে তোমরা? 1789 থেকে 1939। দেখো, দুটো যে সাল এখানে মেনশন করা হয়েছে, দুটি সাল খুব গুরুত্বপূর্ণ। দেখো, সিলেবাসটাকে যদি তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলে তোমাদের কিন্তু পরিষ্কার হয়ে যাবে তোমাদের এই পেপারটিতে কি রয়েছে। এবং তোমাদের কাছে যদি কোর্স ম্যাটেরিয়ালটা থেকে থাকে, একেবারে প্রথম পাতার দিকেই দেখবে রয়েছে পুরো চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ইংরেজিতে লেখা আছে। তোমরা সেটাকে বার করে আমার কথার সাথে তোমরা সেগুলোকে মিলিয়ে দেখতে পারো বা দেখে নিতে পারো, এতে করে তোমাদের সুবিধা হবে। তা যাই হোক, এখানে দেখো 1789 কি হয়েছিল? ফরাসি বিপ্লব। ইউরোপের ইতিহাসে সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা এই ফরাসি বিপ্লব। এবং ইউরোপে আধুনিক যুগের সূচনা বলা হয় এই ফরাসি বিপ্লবের সময় থেকে। সেটি হয় 1789। তারপরে 1939, প্রায় 200 বছর পরেরকার ঘটনা বলছি। 1939 কি হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই সময়টা, অর্থাৎ আধুনিক ইউরোপের যে সব থেকে ইন্টারেস্টিং যে পার্ট, এই সময়ের ভিতরেই সেগুলো ঘটে এবং এই সময়টাই ধরা আছে তোমাদের এই ইউরোপের ইতিহাসের মধ্যে। এবং তোমরা বইতে দেখবে তোমাদের এখানে মডিউল আছে 5টি, টোটাল 5টি মডিউল বলতে এখানে চ্যাপ্টার বা অধ্যায়, 5টি অধ্যায় রয়েছে এবং প্রতিটা অধ্যায়ের ভিতরে আবার ইউনিট রয়েছে, অনেকগুলো ইউনিট রয়েছে। এইভাবে 5টি মডিউলের ভিতরে মোট ইউনিট আছে 23টি ইউনিট। আমরা প্রতিটি মডিউল ধরে ধরে এবং প্রতিটি ইউনিট ধরে ধরে আলোচনা করব যে সেই ইউনিটটিতে কি রয়েছে। তা প্রথমে আমরা আলোচনা করব তাহলে কি 5টি মডিউলের প্রথম মডিউল 1। মডিউল 1-এ আবার রয়েছে 6টি ইউনিট। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, 4, 5, 6। আর মডিউল 1টির নাম একটা করে, প্রত্যেকটা মডিউলের কিন্তু একটা করে নাম আছে, একটা করে টাইটেল আছে। সেই টাইটেলটা কি আছে? মডিউল 1-এ রয়েছে ফরাসি বিপ্লব। মানে তোমাদের এই ইউরোপের ইতিহাসের সব থেকে বড় চ্যাপ্টারটাই হচ্ছে ফরাসি বিপ্লব এবং এই মডিউল 1টাই কিন্তু সব থেকে বড় এবং এখান থেকেই সব থেকে বেশি প্রশ্ন তোমরা পাবে পরীক্ষায়। তো মডিউল 1-এর ফরাসি বিপ্লবটাকে আগে ভালো করে বুঝতে হবে। ফরাসি বিপ্লবের ঘটনা ধরে ইউরোপের বাকি ইতিহাস কিন্তু আবর্তিত হয়েছিল, তাই ফরাসি বিপ্লবটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ইউনিট 1 অর্থাৎ মডিউল 1-এর ফরাসি বিপ্লবের চ্যাপ্টার থেকে প্রথম ইউনিট প্রাচীন শাসনের সংকট। যে ইংরেজিটা তোমাদের লেখা আছে ওল্ড রিজিম ক্রাইসিস, তার বাংলা হলে এটাই দাঁড়ায় প্রাচীন শাসন। প্রাচীনকালে শাসন কারা করতেন? রাজারা করতেন, অর্থাৎ তাদের যে রাজবংশ, যে রাজতন্ত্র, তাতে সংকট দেখা দিয়েছে। অর্থাৎ তাদের যে শাসন সে আর জনগণ মানছে না, তাদের শাসনের নানা রকম গলদ দেখা দিয়েছে। জনগণ স্বাধীন হতে চাইছে, রাজার বিরুদ্ধে যেতে চাইছে, রাজার স্বৈরাচারী শাসন আর মানতে চাইছে না। অর্থাৎ প্রাচীনকাল মধ্যযুগে
যে স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসন প্রতিটা দেশে রাজত্ব করছিল, তাতে কিন্তু সংকট ঘনীভূত হয়ে উঠছে। এরপরে দেখো ইউনিট 2 এ রয়েছে জ্ঞানদীপ্তির যুগ। এই জ্ঞানদীপ্তির যুগটা কেন হচ্ছে? এই যে সংকটটা দেখা দিল, দেশের জনগণ আর মানতে চাইছে না রাজাকে, এটাকে লক্ষ্য করে কিছু কিছু রাজা, যেমন প্রাশিয়ার দ্বিতীয় ফেডারিক, রাশিয়ার ক্যাথারিন, এরকম বিভিন্ন শাসক, অস্ট্রিয়ার জোসেফ, এই শাসকেরা এই জ্ঞানদীপ্তির দ্বারা উদ্দীপিত হয়ে তারা শাসন ব্যবস্থাকে পরিচালনা করতে থাকেন। অর্থাৎ বলা যায় বাংলা কথায় যেটা, যে তাদের শাসনটাকে তারা আপডেট করে নেন। জনগণ যেমন ভাবে চাইছে সেইভাবে তারা আপডেট করে নেন। কিভাবে না, জনগণের কিছু কিছু শাসনতান্ত্রিক অধিকার তাদের দেওয়া হয়, তাদের কিছু কিছু স্বাধীনতা দেওয়া হয়, তবে শাসন পরিচালনার ক্ষেত্রে তাদেরকে কিন্তু অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি। অর্থাৎ রাজনৈতিক অধিকার কিন্তু তাদের দেওয়া হয়নি। রাজনৈতিক অধিকার ছিল রাজার হাতে, বাকি আর অন্যান্য অনেক সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়, তাদের জন্য সংবিধান রচনা করা হয় এবং তাদের জন্য অনেক জনকল্যাণমুখী অনেক কর্মসূচি কিন্তু নেওয়া হয়। অর্থাৎ রাজারা বুঝতে পারেন যে দীর্ঘদিন ধরে তারা জনগণকে শোষণ করছেন, এখন জনগণের ভালোর জন্য কিছু করা দরকার। সেটা কিভাবে করতে হবে না, তারা তো স্বৈরাচারী শাসক, তারা অত্যাচারী শাসক, তাহলে তাদের সেই অত্যাচার কিন্তু টিকে থাকবে। অত্যাচারকে বজায় রেখে জনগণের জন্য কিছু ভালো কাজ করা। অর্থাৎ একদিকে তারা অত্যাচারী থাকছে, আবার অন্যদিকে তারা জনকল্যাণমুখী হচ্ছে। একজন রাজার মধ্যে দুটি সত্তা কাজ করছে, একটা তার ভালো দিক, একটা তার খারাপ দিক। অর্থাৎ জ্ঞান দীপ্তি, তাদের মধ্যে নতুন করে একটা জ্ঞানের আলো জেগে উঠছে যে তারা দীর্ঘদিন ধরে জনগণকে শোষণ করছেন, তাদের হয়েও কিছু ভালো কাজ করা দরকার। এই উদ্দেশ্যে তারা কিছু কিছু ভালো পদক্ষেপ নিচ্ছে জনগণের জন্য, এবং পাশাপাশি তারা তাদের যে স্বৈরাচারী অত্যাচারী শাসন সেটাকে বজায় রাখছে। এই বিষয়টাকে বলা হয় জ্ঞানদীপ্ত, ইংরেজিতে যাকে বলা হয় এনলাইটমেন্ট। এই এনলাইটমেন্ট এটা কখন আসছে না, যখন প্রাচীনকালের বা মধ্যযুগের রাজবংশে যখন সংকট ঘনীভূত হচ্ছে, তখন রাজারা বাধ্য হয়ে এই জ্ঞানদীপ্তির শাসন শুরু করছেন। তাহলে ইউনিট 1 এবং ইউনিট 2টা ভালো করে বুঝে নিলে। এরপরে দেখো ইউনিট 3। ইউনিট 3তে বলা হচ্ছে যে বিভিন্ন সামাজিক শ্রেণী, বিভিন্ন সামাজিক শ্রেণী, সমাজের কথা বলা হচ্ছে। আমি ফ্রান্সের কথা বলি, যেহেতু ফরাসি বিপ্লব আমাদের মূল টপিক, তো ফ্রান্সের সমাজটা কেমন ছিল একটু তোমাদের বুঝতে হবে। এখানেই কিন্তু ফরাসি বিপ্লবের মূল কারণ লুকিয়ে রয়েছে। ফ্রান্সের সমাজে 3টি শ্রেণী ছিল, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। প্রথম স্টেট মানে ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট এবং থার্ড স্টেট। প্রথম স্টেটে কারা ছিল? প্রথম স্টেটে ছিল যাজক সম্প্রদায়, অর্থাৎ গির্জাতে যে ফাদার বা পাদ্রী যারা থাকতেন, ধর্মের খ্রিস্টান ধর্মের যারা যাজক পুরোহিত, তারা ছিলেন প্রথম শ্রেণীভুক্ত। তাদের হাতে প্রচুর জমি ছিল, ফ্রান্সের অনেক জমি তাদের হাতে ছিল, মানে গির্জার অধীনে ছিল, এবং তারা ছিল এই জমি থেকে তারা যে রাজস্ব পেতেন, সেই রাজস্বে তারা বিলাসবহুল জীবনযাপন করতেন, প্রাসাদের মতো বাড়ি বানিয়ে তারা থাকতেন, এবং তারা ব্যভিচারও করতেন। তাদের জীবন কলুষতায় পূর্ণ ছিল। কিন্তু এই জমি তাদের হাতে থাকা সত্ত্বেও তারা কিন্তু ফ্রান্সের রাজাকে বা ফরাসি রাষ্ট্রকে কোনো রকম কর দিতেন না। এটা ছিল প্রথম স্টেট। এবার আসি দ্বিতীয় সম্প্রদায়, দ্বিতীয় শ্রেণী। তারা কারা ছিলেন? অভিজাত সম্প্রদায়। অভিজাত কারা? যারা জন্মসূত্রে অভিজাত, উচ্চ বংশের মানুষ, যারা রাজার রাজ দরবারে বিভিন্ন কর্মচারী হিসেবে তারা কাজ করতেন, সরকারি উচ্চ পদগুলিতে যারা চাকরি করতেন এবং দেশের সমস্ত সুযোগ সুবিধা তারা কিন্তু ভোগ করতেন। শিক্ষা দীক্ষা থেকে শুরু করে চাকরি বাকরি, সরকারি সুযোগ সুবিধা সবই তারা ভোগ করতেন, এবং এদের হাতেও প্রচুর জমি ছিল, কিন্তু এই জমির জন্য তারা একটা টাকা কর দিতেন না। এবার আসছি তৃতীয় সম্প্রদায়। তাহলে এই যাজক আর অভিজাত বাদ দিয়ে ফ্রান্সের আর যত লোক আছে সব কিন্তু তৃতীয় শ্রেণী ভুক্ত। অর্থাৎ তৃতীয় শ্রেণীর মধ্যে অনেক টাইপের লোক আছে। কেমন আছে? যারা বুর্জুয়া ধনী তারা রয়েছে, যারা শিক্ষিত তারা রয়েছে, যারা উকিল, শিক্ষক, শিল্পপতি, ব্যবসাদার, ব্যাংকার, যারা দোকানদার, যারা মুটিয়ে, যারা ভবঘুরে, যারা রাস্তার ভিখারি, সবাই একসাথে ছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষ। এখন এই তৃতীয় সম্প্রদায়কে তাদের হাতে জমি ছিল না, এবং তাদেরকেই আবার সরকারি কর দিতে হতো। দেশের সমস্ত কর কিন্তু তারাই দিতেন, অবশ্য তাদের হাতে কোনো জমি নেই। করের ভার তাদেরকেই বহন করতে হতো, কৃষক শ্রমিকদের, এবং তারা কোনো রকম সুযোগ সুবিধা পেতেন না। তাদেরকে বলা হতো অধিকারবিহীন শ্রেণী। আর অন্য দুটি শ্রেণী কি ছিল? অধিকার ভোগী শ্রেণী।
প্রিভিলেজ এবং নন প্রিভিলেজ। তাই এই যে বৈষম্য, সমাজের একটা বেশিরভাগ লোক তৃতীয় শ্রেণীর ভুক্ত, মানে 100 জন মানুষের মধ্যে 95 জন মানুষ ছিলেন কিন্তু তৃতীয় শ্রেণী, আর বাকি 5 জন মানুষ ছিল যাজক এবং অভিজাত। কিন্তু সমাজে ছিল একটা বিরাট বৈষম্য। এই নিম্ন শ্রেণীর মানুষ দিনের পর দিন অবহেলিত, শোষিত, লাঞ্ছিত হয়ে চলেছিল ফ্রান্সে, যেটা দীর্ঘদিন ধরে আর সহ্য করা সম্ভব ছিল না। তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। এই সময় ফ্রান্সে কিছু দার্শনিকদের আবির্ভাব ঘটে। দার্শনিক, পৃথিবী বিখ্যাত দার্শনিক রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, এরকম একাধিক দার্শনিকের আবির্ভাব ঘটে। এই দার্শনিকেরা তারা কালজয়ী এক একটা গ্রন্থ রচনা করেন, যে গ্রন্থের ভিতর দিয়ে তারা ফরাসি সমাজের এই যে বৈষম্য, এই বৈষম্যটাকে তুলে ধরেন জনগণের কাছে এবং বলেন যে জনগণের বিদ্রোহ করা উচিত। দার্শনিকদের এইসব রচনা পাঠ করে জনগণ রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উত্তেজিত হয়ে ওঠেন এবং সেই বিদ্রোহের নেতৃত্ব কারা দিচ্ছেন? এই তৃতীয় শ্রেণীর মধ্যে যারা আগে রয়েছে, মানে প্রথম দিকে রয়েছে, কারা রয়েছে? যারা শিক্ষিত বুর্জুয়া শ্রেণী, তারাই কিন্তু তৃতীয় শ্রেণীকে নেতৃত্ব দিচ্ছেন এবং রাজার বিরুদ্ধে বিদ্রোহ করছেন। কিভাবে বিদ্রোহ করছেন? ফ্রান্সের রাজার একটা দুর্গ ছিল, বাস্তিল দুর্গ, পৃথিবীর কুখ্যাত দুর্গগুলির মধ্যে একটি। সেই দুর্গে যাদেরকে বন্দী হিসেবে ঢোকানো হতো তারা কোনোদিন আর জীবিত অবস্থায় ফিরে আসতেন না। এই দুর্গ আক্রমণ করেন 1789 এর 14ই জুলাই। এই দিনই ফরাসি বিপ্লবের সূচনা ধরা হয়। ফরাসি জনগণ এই দুর্গ আক্রমণ করে দুর্গকে ধূলিসাৎ করে দেন এবং এখানকার বন্দীদেরকে মুক্তি দেন। এই খবর যখন ফ্রান্সের রাজা জানতে পারেন, ফ্রান্সের সেই সময় রাজা ছিল ষোড়শ লুই। এই ষোড়শ লুইয়ের যে রাজবংশ, সেই রাজবংশকে বলা হয় বুর্ব রাজবংশ। বুর্ব। এখন এই বুর্ব রাজবংশের শক্তিশালী রাজা ছিলেন তার আগে পঞ্চদশ লুই, তার আগে ছিল কিন্তু চতুর্দশ লুই। চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, এরপরে আসছে ষোড়শ লুই। ফরাসি বিপ্লবের সময় এই ষোড়শ লুই রাজা ছিলেন এবং তিনি যখন জানতে পারেন যে তার এই দুর্গ জনগণ ধূলিসাৎ করে দিয়েছে, তখন তিনি বুঝতে পারেন যে তার পতন আসন্ন এবং ফ্রান্সে যে প্লাবন দেখা দিয়েছে, এই প্লাবনে তিনিও ভেসে যাবেন, সমগ্র ফ্রান্স ভেসে যাবে। তিনি তখন তল্পিতল বা গুটিয়ে রাতারাতি রাজপ্রাসাদ ছেড়ে তিনি ভার্সাইয়ের রাজপ্রাসাদে থাকতেন। সেই রাজপ্রাসাদ থেকে তিনি এবং তার যে পত্নী, তার পত্নীর নাম ছিল মেরি আতোয়ানেত। এই মেরি আতোয়ানেতও কিন্তু অনেকটাই দায়ী ছিল এই ফরাসি বিপ্লবের পিছনে, কারণ তিনি সবসময় এই অভিজাত যাজকদেরকে সাপোর্ট করতেন। সবসময় রাজা একটু জনগণের হয়ে কিছু করার চেষ্টা করতেন, কিন্তু সেগুলো ব্যর্থ হয়ে যেত বারে বারে। তার কারণ এই অভিজাত এবং যাজকেরা সবসময় এই মেরি আতোয়ানেতকে তোষামত করতেন এবং মেরি আতোয়ানেতের প্রভাবে রাজা কিছু করতে পারতেন না। শেষ পর্যন্ত রাজা এই তার পত্নীকে নিয়ে পালিয়ে যান কিন্তু এবং বিদেশে চলে যাওয়ার একটা পরিকল্পনা করেন। কিন্তু ফ্রান্সের যে বর্ডার এরিয়া রয়েছে, সেই বর্ডারের এরিয়ায় একটা গ্রামে তিনি ধরা পড়েন স্থানীয় কিছু মহিলাদের হাতে। সেটা ধরা পড়ছেন কবে না 1791 সালে। 89তেই ঘটনা ঘটছে ফরাসি বিপ্লব। এবং কিভাবে ঘটছে বললাম, বাস্তিল দুর্গ আক্রমণ করার পর এই যে ঘটনা গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়ে। গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়লে, গ্রাম অঞ্চলে তো ফ্রান্সে ছিল তখন সামন্ততন্ত্র, প্রতিটা গ্রামে ছিল সামন্ত প্রভু। তারাই কিন্তু সেই গ্রামের মানুষদেরকে শোষণ করতেন, অত্যাচার করতেন, কৃষকদের উপরে নির্যাতন করতেন। এবং এই খবর গ্রামে যখন ছড়িয়ে পড়ে তখন গ্রামের কৃষকেরা এই সামন্ত প্রভুদের বাড়িগুলোকে আক্রমণ করে, ঘরবাড়ি জ্বালিয়ে দেয় এবং তাদেরকে হত্যা করে। আর বহু সামন্ত প্রভু প্রাণের ভয়ে ফ্রান্স ছেড়ে তারা বিদেশে পালিয়ে যায়। তো এইভাবে সারা ফ্রান্সে বিপ্লবের আগুন ছড়িয়ে পড়ে। ফ্রান্সের অনেকগুলি প্রদেশ যেমন লা ভেন্ডি, ব্রিটানিয়া, লায়ন্স, বুর্দো, মার্সাই, তুলো, এরকম বিভিন্ন প্রদেশে এই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ে, ফরাসি বিপ্লবের এই আন্দোলন। এবং ফ্রান্সের রাজাকে ধরা হয় এবং তাকে গিলোটিনে হত্যা করা হয়। গিলোটিনে মানে একটা গলা কাটার যন্ত্র। প্রকাশ্য রাস্তায় তার বিচার হয়ে প্রকাশ্য জনসভার সামনে তাকে হত্যা করা হয় এবং ফ্রান্সের রাজতন্ত্রকে ধূলিসাৎ করে দেওয়া হয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে ফরাসি বিপ্লব। এখন কেন রাজার বিরুদ্ধে মানুষের ক্ষোভ? তো অভিজাতদের বিরুদ্ধে, যাজকদের বিরুদ্ধে, গ্রামের সামন্ত প্রভুদের বিরুদ্ধে। তাহলে রাজার পরে এত ক্ষোভ কেন?
কেন রাজার উপরে ক্ষোভ, অর্থাৎ ফরাসি যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্র কতটা দায়ী সেটাও একটা প্রশ্ন। রাজতন্ত্র অনেকটাই দায়ী, কারণ সব কিছুই কিন্তু রাজার নিয়ন্ত্রণে চলছে। রাজা চাইলে এগুলোকে তিনি ঠিক করতে পারতেন, জনগণের জন্য তিনি ভালো কাজ করতে পারতেন, কিন্তু তিনি করেননি। রাজতন্ত্র সেই কাজ করেনি, বরং রাজতন্ত্র কি করেছে, চোখ বুজে থেকেছে এবং বিলাস বৈভবে তারা দিন যাপন করেছে, আমোদ প্রমোদে প্রচুর অর্থ ব্যয় করে তারা ফ্রান্সকে পুরো একদম দেউলিয়া করে দিয়েছে। ফ্রান্সের অর্থ সংকট দেখা দিয়েছিল, হ্যাঁ, এবং এই অর্থ সংকট সত্ত্বেও তারা বিদেশি মানে বৈদেশিক বিভিন্ন যুদ্ধে এই ফ্রান্সের রাজারা অন্য দেশের কাছ থেকে টাকা ধার করে এনে সেই সব দেশের যুদ্ধে অংশগ্রহণ করেছে, অহেতুক যুদ্ধে, এবং এইভাবে ফ্রান্সকে তারা দেউলিয়া করে দিয়েছে। এবং নিত্য নতুন সাজ পোশাক, হ্যাঁ, প্রচুর পরিমাণে খানা পিনা খাওয়া দাওয়া এবং নতুন নতুন প্রাসাদ, এবং ভার্সাইয়ের যে রাজপ্রাসাদ, একটা রাজবাড়িতে 18,000 কর্মচারী, রানীর খাস চাকর রয়েছে 500, এগুলো অহেতুক। এইভাবে ফ্রান্সের মানে একটা অর্থ তারা ধ্বংস করে ফেলে ফরাসি রাজারা। এই জন্য ফরাসি রাজতন্ত্র অনেকটাই দায়ী এই ফরাসি বিপ্লবের পিছনে। তাহলে এইখান থেকে প্রশ্ন কি কি হতে পারে একটু যদি আমি আলোচনা করি। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের দার্শনিকরা কতটা দায়ী ছিলেন, দার্শনিকদের অবদানটা কি। 2 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের এই সামাজিক কাঠামোটা কেমন ছিল বা সামাজিক কারণটা কি ছিল, সেখানে এই প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীকে নিয়ে আলোচনা করতে হবে। 3 নম্বর কারণ, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণটা কি ছিল। এই যে ফ্রান্স অর্থনৈতিকভাবে মানে দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়েছিল বা তার অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, কৃষি শিল্প সব ধ্বংস হয়ে গিয়েছিল এবং ফ্রান্স বৈদেশিক ঋণে জর্জরিত হয়ে পড়েছিল রাজার এই অমিত ব্যয়িতার কারণে। সেই অর্থনৈতিক সংকটটা কি, এতটাই অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল যে ভিনসেন্ট স্মিথের মতো ঐতিহাসিক, অ্যাডাম স্মিথের মতো ঐতিহাসিক তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে বলছেন যে ফ্রান্স ছিল একটা ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, একটা ভুলভাল অর্থনীতি। এবং ফ্রান্সের রাজা তার এই অর্থনীতিকে মজবুত করার জন্য বারে বারে অর্থমন্ত্রী নিয়োগ করেছে, আর এই অর্থমন্ত্রীরা বারে বারে এই অভিজাত এবং যাজকদের উপরে কর ধার্য করেছে, কিন্তু সেটা কিন্তু বাস্তবে কার্যকরী হয়নি এই রানী মেরি আতোয়ানাতের কারণে বা এই অভিজাতদের বিদ্রোহের কারণে। এবং অভিজাতরা এই যখন বারে বারে রাজার অর্থমন্ত্রী অভিজাতদের উপরে কর আরোপ করছেন, তখন অভিজাতরা কিন্তু বিদ্রোহ করে রাজার বিরুদ্ধে। তা ফ্রান্সের প্রথম রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এই অভিজাতরাই। ফলে এই অভিজাত বিদ্রোহের কাছে নতি স্বীকার করেন রাজা এবং তাদের উপরে আর কর চাপাননি। ফ্রান্সের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল প্রথমে অভিজাতরা, অর্থাৎ এই ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল এই অভিজাতরা। তারাই দেখিয়েছিল প্রথমে পথ, রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা যায়। পরবর্তীকালে কিন্তু ফরাসি বিপ্লব সংগঠিত হয় এই অভিজাতদের দেখানো পথ ধরেই। তো এখানে অভিজাত বিদ্রোহের উপর প্রশ্ন আছে যে অভিজাত বিদ্রোহটা কি, তারপরে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক সংকটটা কি, ফরাসি রাজবংশ কতটা দায়ী, মানে পূর্ব রাজবংশ কতটা দায়ী বা রাজনৈতিক কারণটা কি, এগুলো নিয়ে কিন্তু সব বড় বড় প্রশ্ন রয়েছে। এরপরে দেখো ইউনিট যেটা রয়েছে, ফরাসি বিপ্লবের পর্যায় 1789 থেকে 99। দেখো ফরাসি বিপ্লব হয়, ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সের রাজা হটে যায়। সেই জায়গায় এই ফরাসি বিপ্লবের যারা নেতাগোতা ছিলেন, মানে তৃতীয় শ্রেণীর যারা নেতা, সেই নেতারা একটা 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 কমিটি তৈরি করে, যে কমিটির মাধ্যমে দেশটাকে পরিচালনা করতে থাকে। এবং একটা সময় দেখা যায় যে দেশের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেহেতু রাজা নেই, ফলে সবাই যে যার মতো করে কিন্তু চলছে, কেউ আর আইন মানছে না, কেউ কর দিচ্ছে না, সরকারি নিয়ম নীতি মানছে না। দেশের মধ্যে দুটো দল তৈরি হয়ে যায়, একটা হচ্ছে বিপ্লবের পন্থী, তারা বিপ্লবের পক্ষে, আরেক দল ছিল রাজার পক্ষে, পরে রাজতান্ত্রিক সমর্থক এক দল, আবার বিপ্লব পন্থী এক দল। এদের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় ফ্রান্সের যে 83টি প্রদেশ ছিল, এই প্রদেশগুলিতে এদের মধ্যে বিভিন্ন জায়গায় খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। ফলে বিপ্লবের যারা নেতা তারা তখন বুঝতে পারেন যে দেশকে রক্ষা করা দরকার। ঠিক এই সময় আবার বিদেশি যেসব শক্তিগুলো আছে ফ্রান্সের পাশে, ফ্রান্সের একদিকে রয়েছে ইংল্যান্ড, অন্যদিকে রয়েছে জার্মানি, নিচে রয়েছে বেলজিয়াম, সুইজারল্যান্ড, ওদিকে রয়েছে নেদারল্যান্ড, হল্যান্ড, পর্তুগাল, এই সব দেশগুলো একটা জোট তৈরি করে ফ্রান্সের রাজাকে বাঁচানোর চেষ্টা করে,
তারা ফ্রান্সকে আক্রমণ করার চিন্তা ভাবনা করে এবং তারা সৈন্যবাহিনী নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের খুব কাছাকাছি চলে আসে। তখন বিপ্লবী নেতৃবৃন্দ বুঝতে পারে যে এখন একটা খুব জরুরিকালীন শাসন দরকার, আপৎকালীন শাসন, মানে যে শাসন খুব তড়িঘড়ি করে শুরু করতে হয়, আপৎকালীন শাসন, যেমন রাষ্ট্রপতির শাসন হয়, ঠিক সেই রকম একটা আপৎকালীন শাসন এই ফরাসি নেতৃবৃন্দরা কিন্তু শুরু করে, যাকে বলা হয় সন্ত্রাসের শাসন। সন্ত্রাস শুরু করে দেয় বিপ্লবের নেতৃবৃন্দরা। এই সন্ত্রাসের ভয়ে যারা বিপ্লবের বিরোধী তারা চুপ হয়ে যায় এবং এই বিপ্লব বিরোধী যারা রাজতন্ত্রের সমর্থক, রাজার সমর্থক, তাদেরকে ধরে এনে তাদের গলা কেটে দেওয়া হয়। এইভাবে ফ্রান্সে প্রায় 50,000 মানুষকে কিন্তু হত্যা করা হয়। এই সন্ত্রাসের রাজত্ব তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এগুলো যখন আমি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো, আরো ডিটেলসে তোমাদের সামনে এগুলো আমি ব্যাখ্যা করব। এরপরে দেখো, সন্ত্রাসের রাজত্বের পর ফ্রান্সে একটা সংবিধান রচনা করার জন্য একটা সংবিধান কমিটি তৈরি হয়, যে কমিটি প্রথম ঘোষণা করে যে ফ্রান্সে আর কোনো জমিদারি প্রথা থাকবে না, অর্থাৎ সামন্ততন্ত্র আর থাকবে না। 4 আগস্ট এই নীতিটা ঘোষণা করে। আর 26 আগস্ট ঘোষণা করে যে ফ্রান্সে সমস্ত মানুষ স্বাধীন, অর্থাৎ প্রতিটা মানুষ ব্যক্তি স্বাধীনতা ভোগ করবেন। এই দুটো জিনিস নিয়েও কিন্তু প্রশ্ন হয় যে এই ব্যক্তি স্বাধীনতার অধিকারের ঘোষণাপত্রটা কি আর 4 আগস্টের ঘোষণাটা কি। এবং ফ্রান্সের যে একটা সংবিধান সভা তৈরি হলো, সে একটা সংবিধান রচনাও করা হলো এবং সেই সংবিধানের অনেকগুলো কাজ করে, শাসনতান্ত্রিক কাজ, অর্থনৈতিক কাজ, প্রশাসনিক কাজ, এরকম ধর্মীয় ক্ষেত্রেও অনেক রকম নিয়ম নীতি এই সংবিধান সভা গ্রহণ করে। তাহলে এই সংবিধান সভার কার্যাবলীটা কি, এটাও একটা প্রশ্ন, সবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো যে এরপরে কি আসছে না, এই সংবিধান রচনা হওয়ার পর সংবিধানের ভিতরে ঠিক হয় যে ফ্রান্সে একটা কনসুলেট তৈরি হবে, একটা কনসুলেট অর্থাৎ একটা কমিটি, একটা কমিশন তৈরি হবে, যে কমিশনের ভিতরে 3 জন কমিশনার থাকবেন, প্রথম কমিশনার, দ্বিতীয় এবং তৃতীয় কমিশনার। এই 3 কমিশনার মিলে ফ্রান্সকে পরিচালনা করবেন, বা বলা যায় ডাইরেক্টর থাকবেন, ডাইরেক্টরের শাসক। এবং সেখানে নেপোলিয়ান ছিলেন সেই সময় ফ্রান্সের প্রধান সেনাপতি। নেপোলিয়ানকে দায়িত্ব দেওয়া হয়, তিনি প্রধান ডাইরেক্টর বা প্রধান কনসুলেট হন। এবং কিছুদিন পর, মানে ক্ষমতা হাতে পাওয়ার পর, 1799-তে ক্ষমতা হাতে পাওয়ার পর নেপোলিয়ান 1802 সাল, জাস্ট 1 থেকে 2 বছর পরে নেপোলিয়ান নিজেকেই আবার সম্রাট বলে ঘোষণা করেন। অর্থাৎ ফ্রান্সে আবার রাজতন্ত্র চলে এলো। যে রাজতন্ত্র ফরাসি বিপ্লবের ভিতর দিয়ে চলে গিয়েছিল, ধূলিসাৎ হয়ে গিয়েছিল, সেই রাজতন্ত্র আবার ফিরিয়ে আনলেন নেপোলিয়ান বোনাপার্ট। তিনি ফ্রান্সে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং ফ্রান্সে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার পর তিনি ফ্রান্সের সংস্কার করেন, একাধিক সংস্কার। তিনি প্রায় 15 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু তিনি একাধিক সংস্কার করেন ফ্রান্সে, খুব গুরুত্বপূর্ণ যুগান্তকারী সংস্কার। তিনি আইন সংস্কার করেন, যাকে বলা হয় কোড নেপোলিয়ান। এটা কিন্তু একটা টিকা প্রশ্ন। এছাড়া তিনি অর্থনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, ধর্মীয় সংস্কার, শিক্ষা সংস্কার, একাধিক সংস্কার করেন, জনহিত কর্ম অনেক কাজকর্ম করেন। এরপরে নেপোলিয়ান দিগ্বিজয় করেন, একাধিক জায়গায় তিনি তার সামরিক অভিযান করেন এবং পার্শ্ববর্তী ইউরোপের প্রায় বেশিরভাগ দেশকে তিনি কিন্তু দখল করে নেন। নেপোলিয়ান ছিলেন একটা বিরাট যোদ্ধা, আলেকজান্ডারের মতো। তিনি সমগ্র ইউরোপটাকেই তিনি প্রায় দখল করে নিয়েছিলেন, একমাত্র ইংল্যান্ড ছাড়া। কারণ ইংল্যান্ড ইউরোপ থেকে একটু আলাদা, কারণ ইংল্যান্ড আর ইউরোপের মাঝখানে কিন্তু সমুদ্র, টেমস নদী, এবং ইউরোপের মূল ভূখণ্ড থেকে সমুদ্রের মধ্যে একটা দ্বীপ রাষ্ট্র হচ্ছে ইংল্যান্ড। এবং ইংল্যান্ড ছিল নৌশক্তিতে বলিয়ান, আর ফ্রান্সের কোনো সেইভাবে নৌশক্তি ছিল না। এই কারণে নেপোলিয়ান কিন্তু স্থল যুদ্ধে ইংল্যান্ডকে হারাতে পারলেও নৌ যুদ্ধে কখনো ইংল্যান্ডকে হারাতে পারেননি। তাই নেপোলিয়ান ভেবেছিলেন যে ইংল্যান্ড হচ্ছে ব্যবসাদারের জাতি, সারা দেশ জুড়ে তাদের, পৃথিবী জুড়ে তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, অর্থাৎ এরা হচ্ছে দোকানদারের জাত। তাহলে এদের ব্যবসাটাকে বন্ধ করে দিতে হবে। যদি ব্যবসা বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু এই ইংল্যান্ড ফ্রান্সের কাছে, অর্থাৎ নেপোলিয়ানের কাছে আত্মসমর্পণ করবে। আর পুরো ইউরোপটাই রয়েছে নেপোলিয়ানের হাতে। তাই তিনি ইউরোপে যাতে ইংল্যান্ড ব্যবসা বাণিজ্য করতে না পারে তার জন্য তিনি মহাদেশীয় অবরোধ চালু করেন, অর্থাৎ কন্টিনেন্টাল সিস্টেম। কন্টিনেন্টাল মানে হচ্ছে মহাদেশ। তিনি সমগ্র ইউরোপ মহাদেশ জুড়ে একটা অর্ডার জারি করে দেন, বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, এসব ডিক্রিগুলো জারি করেন, অর্থাৎ একটা আইন জারি করে দেন, একটা ঘোষণা যে কোনো দেশ, ইউরোপের কোনো দেশ ইংল্যান্ডের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। যদিও এই ঘটনা বুমেরাং হয়ে নেপোলিয়ানকেই বেশি আঘাত করে এবং নেপোলিয়ানই একসময় এই অবরোধ প্রথা তুলে নেয় এবং এই অবরোধ
মানতে চায়নি স্পেন এবং পর্তুগাল। ফ্রান্সের খুব কাছে ছোট ছোট দুটি দেশ। এই কারণে নেপোলিয়ান স্পেন এবং পর্তুগাল দখল করে নেন এবং এই দখল করাটাকে স্পেনের মানুষ, পর্তুগালের মানুষ ভালোভাবে মেনে নেয়নি। তারা সবাই মিলে, অর্থাৎ স্পেনের আপামর জনসাধারণ একত্রিত হয়ে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধ করেন। এই যুদ্ধটাকে বলা হয় উপদ্বীপের যুদ্ধ। কেন উপদ্বীপ? কারণ স্পেন পর্তুগাল ছিল উপদ্বীপ, তার 3 দিক বেষ্টিত সমুদ্র, তাই এটাকে উপদ্বীপ বলা হয়। তাই এই উপদ্বীপের যুদ্ধে নেপোলিয়ান শেষ পর্যন্ত হেরে যান। নেপোলিয়ান একটা বিরাট বড় বাহিনী তৈরি করেছিলেন, গ্র্যান্ড আর্মি। এই গ্র্যান্ড আর্মি ধূলিসাৎ হয়ে যায়। এছাড়া নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করেন বহুদূর, ফ্রান্স আর রাশিয়া, হ্যাঁ, ইউরোপ আর এক প্রকার এশিয়া বলা যায়, এত দূর অতিক্রম করে তিনি রাশিয়া অভিযান করেন। যদিও রাশিয়া অভিযানে তার ফলাফল ছিল নিষ্ফল, কোনো কিছু লাভ করতে পারেননি তিনি, এবং বরং তার যে গ্র্যান্ড আর্মি বাহিনী প্রায় 7 লক্ষ সেনা ছিল, সেই সেনাটা কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। তো এইসব ঘটনা নেপোলিয়ানের পতন ডেকে আনে এবং নেপোলিয়ান শেষ পর্যন্ত ওয়াটারলুর যুদ্ধে বা এই উপদ্বীপের যুদ্ধে তিনি পরাজিত হন। কারণ স্পেন পর্তুগালকে সাপোর্ট করেছিল প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড, এইসব দেশগুলি। ফলে নেপোলিয়ান পরাজিত হন এবং নেপোলিয়ানকে বন্দি করে সেন্ট হেলেনা দ্বীপে রেখে আসা হয়। তিনি সেখান থেকে আবার ফিরে আসেন। সেখান থেকে ফিরে এসে তিনি আবার 100 দিন ফ্রান্সে রাজত্ব করেন এবং এই 100 দিন পরে আবার তার সাথে ইংল্যান্ড বা রাশিয়া এদের এই যে শক্তি জোটটা ছিল ফ্রান্সের বিরুদ্ধে, নেপোলিয়নের বিরুদ্ধে, এদের সাথে আবার যুদ্ধ হয় এবং এই যুদ্ধে নেপোলিয়ান চূড়ান্তভাবে পরাজিত হলে তাকে আবার ভূমধ্যসাগরের কোর্সিকা দ্বীপে দ্বীপান্তর করে রেখে আসা হয়। নেপোলিয়নের চ্যাপ্টার এখানে ক্লোজ হয়ে গেল। এরপরে দেখো যেটা রয়েছে ফরাসি বিপ্লবের প্রভাব, 5 নম্বর ইউনিটে রয়েছে। ফরাসি বিপ্লব শিল্প সংস্কৃতির উপর কি প্রভাব পড়ছে। দেখো, ফরাসি বিপ্লব ফ্রান্সে হচ্ছে, কিন্তু তার প্রভাব পড়ছে সারা ইউরোপে। ফ্রান্সের দেখা দেখি ইউরোপের অনেক দেশের জনগণ সেই দেশের যে অত্যাচারী শাসক তার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করছে। ইতালিতে এই ঘটনা ঘটছে, নেদারল্যান্ডে এই ঘটনা ঘটছে, ইংল্যান্ডে এই ঘটনা ঘটছে, জার্মানিতে এই ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গায় এই ফরাসি বিপ্লবের প্রভাব কিন্তু পড়ছে। সেই প্রভাবটা কতটা পড়ছে সেটা নিয়েই কিন্তু এই ইউনিট। তাই এই ছিল তোমাদের ফার্স্ট মডিউল 1, মানে ফরাসি বিপ্লবের এই 6টি ইউনিট নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। এরপরে আমরা দেখব এখনো 4টি ইউনিট রয়েছে, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5। এবার আলোচনা করব মডিউল 2। দেখো, মডিউল 2 তে রয়েছে বিপ্লব বলতে এখানে 1815 থেকে 1848 একটা টাইম পিরিয়ড দেওয়া হয়েছে, 1815 থেকে 1848। এখন 1815, দেখো আমরা নেপোলিয়ন নিয়ে আলোচনা করছিলাম। নেপোলিয়ন ক্ষমতায় আসছেন 1800 সাল। 1815 সালে তার পতন হচ্ছে। পতন হওয়ার পর একটা সম্মেলন হচ্ছে যে তার এই সাম্রাজ্য নিয়ে কি করা হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এই সম্মেলনটা হয়, ভিয়েনা সম্মেলন, যেটা একটা বড় প্রশ্ন। এবং এই ভিয়েনা সম্মেলনে 3টি নীতি নেওয়া হয়: ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তি সাম্য নীতি। এবং এই ভিয়েনা সম্মেলনের সভাপতিত্ব করেন এই অস্ট্রিয়ার যুবরাজ প্রিন্স মেটারনিখ। এই মেটারনিখ ছিলেন খুব প্রভাবশালী একজন ব্যক্তি। নেপোলিয়নের পতনের পর ইউরোপে মানে 1848 সাল পর্যন্ত, 1815 থেকে 48, অনেকটা সময়, এই 30 বছর এই মেটারনিখ ছিলেন সব থেকে প্রভাবশালী ব্যক্তি। তার কথাই ছিল শেষ কথা এবং তিনি ছিলেন গোড়া রক্ষণশীল পন্থী এবং সমস্ত প্রকার বিপ্লবের বিরোধী তিনি ছিলেন। তিনি রাজতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তার কারণ অস্ট্রিয়া একটা বিরাট বড় সাম্রাজ্য ছিল, যে সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন জাতের মানুষেরা বাস করত। তাই এখানে একটা স্বৈরাচারী শাসন রাজা সবসময় বজায় রাখতেন এবং এখানে যদি বিপ্লবের হাওয়া একবার ঢোকে তাহলে বিভিন্ন জাতি তারা স্বাধীন হতে চাইবে, অস্ট্রিয়ার সাম্রাজ্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে এবং অস্ট্রিয়ার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই সব কারণে এই সাম্রাজ্যের যিনি প্রধানমন্ত্রী সেই মেটারনিখ, তিনি সমস্ত প্রকার বিপ্লবের বিরোধী ছিলেন এবং পৃথিবীতে বিশেষ করে ইউরোপে যেখানেই বিপ্লব মাথাচাড়া দিয়ে উঠেছে ফরাসি বিপ্লবের পরে, ফরাসি বিপ্লবের সূত্র ধরে, তিনি তখনই সেখানে গিয়ে সেই বিদ্রোহকে দমন করেছেন কঠোরভাবে। এই জন্য তিনি ছিলেন বিপ্লবের বিরোধী। এখন 1815 সালে ভিয়েনা সম্মেলন হয় এবং সেখানে 3টি নীতি: শক্তি সাম্য, ক্ষতিপূরণ এবং ন্যায্য অধিকার নীতি। ক্ষতিপূরণটা কি না, নেপোলিয়ন যেসব যুদ্ধ করেছিল, যেসব
দেশকে দখল করে নিয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। 2 হচ্ছে ন্যায্য অধিকার নীতি। ন্যায্য অধিকার নীতিটা কি না, যে মানে ফরাসি বিপ্লবের আগে যে দেশে যে রাজবংশ রাজত্ব করছিল তাদেরকে আবার সেখানে এনে বসানো হবে। তা ফ্রান্সে তো আগে পূর্ব রাজারা ছিল ফরাসি বিপ্লবের আগে, তাই ঠিক করা হলো যে ফ্রান্সে সেই পূর্ব রাজবংশকে আবার ফিরিয়ে আনা হবে। এবং ফ্রান্সের সেই রাজা ছিল ষোড়শ লুই, তিনি তো মারা গেছেন, তার ভাই কিন্তু দশম চার্লস তিনি বেঁচে আছেন, তাকে এনে সিংহাসনে বসানো হয়। কিন্তু দশম চার্লস যখন সিংহাসনে বসেন তিনিও ছিলেন তার সেই মানে দাদার মতো, মানে ষোড়শ লুইয়ের মতোই অযোগ্য অপদার্থ একজন সম্রাট। ফলে জনগণ খুব তাড়াতাড়ি তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করে ফ্রান্সে 1830 সালে। 1815 সালে সিংহাসনে বসার পর 1830 সালে গিয়ে মানে 15 বছর রাজত্ব করার পর তার বিরুদ্ধে ফ্রান্সের জনগণ আবার একটা বড় বিদ্রোহ করে জুলাই মাসে, 1830-এর জুলাই মাসে, যাকে বলা হচ্ছে 1830-এর জুলাই বিপ্লব। এর কারণ ফলাফল এগুলো আছে। 1830-এর জুলাই বিপ্লবের পর সেখানে সিংহাসনে বসানো হয় নেদারল্যান্ডের রাজবংশ অরেঞ্জ বংশের এক সম্রাটকে ডেকে আনা হয়, উইলিয়ামকে। এই উইলিয়াম ও তার পত্নী মেরি তাকে সেখান থেকে এনে ফ্রান্সের সিংহাসনে বসানো হয়। এখন উইলিয়াম একটা মধ্যপন্থী নরম গোছের মানুষ ছিলেন, তিনি একটা ব্যালেন্স রক্ষা করে দেশকে পরিচালনা করতে থাকেন এবং অচিরেই তার বিরুদ্ধে ফ্রান্সের জনগণ আবার তার বিরুদ্ধে বিদ্রোহ করে। আবারও 18 বছর পরে মানে 1830 সালের পর 1848 সালে গিয়ে আবারও তার বিরুদ্ধে বিদ্রোহ হয় ফেব্রুয়ারি মাসে, তাই এটাকে বলা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। 1848 সালে হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। এই বিপ্লবেরও কারণ ফলাফল আছে। তাহলে দেখো ফ্রান্সে কিন্তু বড় বড় 3টি বিপ্লব হয়েছে। বিপ্লব, বিদ্রোহ নয়। বিদ্রোহ আর বিপ্লবের মধ্যে আসমান জমিন ফারাক আছে। বিদ্রোহ একটা ছোটখাটো ব্যাপার বলা যায়, কিন্তু বিপ্লব একটা বড় কিছু, যেখানে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে, একটা বিরাট পরিবর্তন ঘটে, তাকে বিপ্লব বলা যায়। তো এগুলোকে বিপ্লবের কথা সাথে তুলনা করা হচ্ছে, অর্থাৎ এগুলো খুব বড় মাপের বিদ্রোহ বা বিপ্লব হয়েছিল। অনেক বিদ্রোহ হয় কিন্তু সব বিদ্রোহ বিপ্লবের আকার ধারণ করে না। ফরাসি বিপ্লব যখন হয় 1789-এ, তারপরে ফ্রান্সে আরো 2টি বিপ্লব হয়, 1830-এর জুলাই বিপ্লব, 1848-এর ফেব্রুয়ারি বিপ্লব। এই যখন 1848-এর ফেব্রুয়ারি বিপ্লব হয় তখন এই ফেব্রুয়ারি বিপ্লব হওয়ার পর মেটারনিক ভয় পান এবং তিনি অস্ট্রিয়া ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে যান। এবং মেটারনিক যে একটা ব্যবস্থা গড়ে তুলেছিলেন, একটা পুরনো রক্ষণশীল ব্যবস্থা ইউরোপে গড়ে তুলেছিলেন, সেই রক্ষণশীল ব্যবস্থাটা ভেঙে পড়ে। অর্থাৎ মেটারনিকের যে ব্যবস্থা, যাকে মেটারনিক তন্ত্র বলে, এটা একটা বড় প্রশ্ন, সেই মেটারনিক তন্ত্রটা কিন্তু ভেঙে পড়ে। তো এখানে 4টি বড় প্রশ্নের কথা বললাম। প্রথম প্রশ্ন যেটা 1830-এর জুলাই বিপ্লব, কারণ ফলাফল, 1848-এর ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফলাফল, এবং আরো একটা বড় প্রশ্ন থাকে এর ভিতরে, ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ইউরোপে কতটা পড়েছিল। ইউরোপে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ব্যাপকভাবে পড়েছিল। বিভিন্ন দেশে এই ফেব্রুয়ারি বিপ্লবের সূত্র ধরে সেই সব দেশেও কিন্তু আন্দোলন বিদ্রোহ শুরু হয়। আর মেটারনিকের উপর একটি প্রশ্ন আছে, মেটারনিক তন্ত্র কাকে বলে, মেটারনিক তন্ত্র কেন ব্যর্থ হচ্ছে। এবং তার আগে একটা প্রশ্ন আছে যে ভিয়েনা সম্মেলনের যে শর্তগুলো কি কি, এই 3টি শর্তের উপরে আলোচনা করতে হবে। তা ভিয়েনা সম্মেলনের 3টি শর্তের মধ্যে আরেকটা শর্ত বলেছিলাম যে শক্তি সাম্য নীতি। যেহেতু ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান ইউরোপকে দখল করে রেখেছিল, এক প্রকার বিভিন্ন দেশকে কবজা করে রেখেছিল, তাই ফ্রান্সকে এমনভাবে পুনর্গঠিত করা হবে, এই ভিয়েনা সম্মেলনে নীতি নেওয়া হয় যাতে করে ভবিষ্যতে এই ফ্রান্স আবার কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। তাই ফ্রান্সের চারিধারে একটা শক্তি বলয় তৈরি করা হয়, করে একটা শক্তির ভারসাম্য রক্ষা করা হয়, যাকে বলা হচ্ছে শক্তি সাম্য নীতি, ব্যালেন্স অফ পাওয়ার। তাই এখানে যে রাজতন্ত্রগুলো ছিল তাদের পুনর্বিন্যাস করা হচ্ছে ইউনিট 7-এ। ইউনিট 8-এ রয়েছে যে সামাজিক সাংস্কৃতিক বিকাশ। হ্যাঁ, এই সময় ইউরোপে কোন সময়টা 1815 থেকে 48, এই সময়টা ইউরোপে মোটামুটি একটা শান্তি বজায় ছিল। নেপোলিয়ান এই সময়, মেটারনিক এই সময় ইউরোপে মোটামুটি একটা শান্তি বজায় রেখেছিলেন এবং এই সময় ইউরোপে শিল্প, সাহিত্য, সঙ্গীত সমস্ত ক্ষেত্রে মানুষের কিন্তু বুদ্ধির বিকাশ ঘটে। অনেক কিছু কিন্তু মানুষ রচনা করে, অনেক নাটক, কবিতা, উপন্যাস এই সময় কিন্তু রচিত হয়। সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে একটা অভূতপূর্ব জাগরণ ঘটে এই সময়। তাই এটাকে বলা হচ্ছে সামাজিক সাংস্কৃতিক বিকাশ। এরপরে ইউনিট 9-এ রয়েছে 2টি পার্ট, একটি 1830-এর জুলাই বিপ্লব, 1848-এর ফেব্রুয়ারি বিপ্লব। এই 3টি মানে 7, 8, 9 নিয়ে তোমাদের রয়েছে 1815 থেকে 48,
বিপ্লবের ইউনিট মডিউল 2। এরপরে আমরা দেখব মডিউল 3। মডিউল 3 তে কি আছে? পুঁজিবাদ শিল্পায়ন। পুঁজিবাদ শিল্পায়ন, এবং এখানে কিন্তু একটা সাল উল্লেখ করা রয়েছে 18 থেকে 20 শতক, অর্থাৎ 200 বছরের কথা বলা হচ্ছে। এর আগে ইউরোপের অর্থনীতি কি ছিল? সামন্ততন্ত্র। সামন্ততন্ত্রের অর্থনীতি ছিল বদ্ধ, একটা অঞ্চলের অর্থনীতিকে কেন্দ্র করে সেই জায়গার চাষবাস হতো এবং সেই স্থানীয় অঞ্চলের প্রয়োজনটা মেটানো হতো। কিন্তু এই সামন্ততন্ত্র আস্তে আস্তে ধ্বংস হয় বিভিন্ন কারণে। দূরপাল্লার বাণিজ্য একটা বড় কারণ, যেটা আমাদের মার্ক ব্লক দেখিয়েছেন। এছাড়া হবস দেখিয়েছেন যে আভ্যন্তরীণ সংকট একটা কারণ। কারণ এই যারা কৃতদাসদেরকে নিয়ে যে সামন্তরা যে চাষবাস করতেন, সেই কৃতদাসরা একসময় বিদ্রোহ করে। তারা এই ম্যানরগুলি ছেড়ে, অর্থাৎ সামন্ত প্রভুর যে যে ম্যানর হাউস, খামার বাড়ি, সেখান থেকে তারা বেরিয়ে পালিয়ে যায় শহরে, এবং শহরের কলকারখানায় গিয়ে তারা কাজ করতে থাকে। ফলে এই চাষবাসটা আর লাভজনক জায়গায় ছিল না। ফলে সামন্ততন্ত্র আস্তে আস্তে কিন্তু ধ্বংস হয়ে যায়, এবং সেই জায়গায় কিসের আবির্ভাব ঘটে? না, পুঁজিবাদের আবির্ভাব ঘটে, ব্যবসা বাণিজ্যের আবির্ভাব ঘটে, বাজার অর্থনীতির আবির্ভাব ঘটে, এবং কৃষি কার্য হয় অনেকটা বৈজ্ঞানিক পদ্ধতিতে, নিবিড় প্রথায় বৈজ্ঞানিক যন্ত্রপাতিকে কাজে লাগিয়ে অনেক বেশি উৎপাদন করার ভিতর দিয়ে একটা কৃষি ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসা হয়, এবং যার ভিতর দিয়ে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটে। এবং কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটার ফলে কৃষির বিপ্লবের সূত্র ধরে শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। কেন হয়? কারণ শিল্প বিপ্লব করতে গেলে যেসব জিনিসগুলির প্রয়োজন, প্রথম দরকার টাকা, কাঁচামাল, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, অনুকূল আবহাওয়া দরকার, কয়লা লোহার খনির দরকার হয় দেশে, সুলভে শ্রমিক পাওয়ার দরকার হয়, সেই শিল্পে উৎপন্ন দ্রব্যগুলি বিদেশে গিয়ে বিক্রি করার বাজারের দরকার হয়। তো এই সব কিছুই কিন্তু ইংল্যান্ডে ছিল। তাই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। আর ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল 1730 নাগাদ। আর ইউরোপের অন্যান্য দেশে অনেক পরে শিল্প বিপ্লব হয়। কেন অনেক পরে হয়? কারণ যেসব জিনিসগুলো দরকার শিল্প বিপ্লবের জন্য, সেগুলোর সবগুলি কিন্তু সব দেশে ছিল না। এই হয়তো 10টি জিনিসের প্রয়োজন, কিন্তু রয়েছে হয়তো 8টি জিনিস, আর 2টি জিনিসের খামতি বা ঘাটতি রয়েছে। এই কারণে সেই সব দেশে কিন্তু শিল্প বিপ্লব অনেক দেরিতে হয়েছে। যতক্ষণ না আর 2টি জিনিস পূরণ না হয়েছে, ততক্ষণ সেই সব দেশে শিল্প বিপ্লব হয়নি। এই কারণে ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন প্রথম হয়, এটা একটা প্রশ্ন। আবার ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সাথে ইউরোপ মহাদেশের যে শিল্পায়ন, ইউরোপের অন্যান্য দেশগুলিতে পরবর্তীকালে যে শিল্প বিপ্লব হয়, তার একটা তুলনাও কিন্তু একটা বড় প্রশ্ন। তা দেখো, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূত্র ধরে পরবর্তীকালে ফ্রান্সের শিল্প বিপ্লব হচ্ছে, তারপরে জার্মানিতে হচ্ছে, রাশিয়াতে হচ্ছে। তাহলে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, অর্থাৎ এখানে তোমরা যদি ইউনিট দেখো, ইউনিট 10-এ রয়েছে শিল্প এবং কৃষি ক্ষেত্রে পুঁজিবাদের আবির্ভাব ঘটছে। ইউনিট 11-তে রয়েছে দেখো সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে রূপান্তর আসছে ইংল্যান্ডে, মানে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হচ্ছে। 12-তে রয়েছে ফ্রান্সের শিল্প বিপ্লব হচ্ছে। 13-তে হচ্ছে জার্মানির শিল্প বিপ্লব। 14-তে রয়েছে রাশিয়ার শিল্প বিপ্লব। ইউনিট 15-তে রয়েছে, মানে অ্যাকচুয়ালি মডিউল 3-তে তোমাদের 10 থেকে 17, মানে 7টি ইউনিট আছে। তাই ইউনিট 15-তে রয়েছে সামাজিক শ্রেণীর বিবর্তন, কৃষক, বুর্জুয়া, প্রোলেতারিয়েত। শিল্প বিপ্লবের ফলে সমাজ ব্যবস্থায় একটা পরিবর্তন আসছে, সামাজিক কাঠামোয় রূপান্তর ঘটছে। কারণ শিল্পপতি মানে কলকারখানার মালিক শ্রেণীর উত্থান ঘটছে, আর অন্যদিকে আরেকটা নতুন শ্রেণীর উত্থান ঘটছে, তারা হচ্ছে শ্রমিক। একদিকে মালিক আর একদিকে শ্রমিক, একটা ধনী শ্রেণী, একটা গরিব শ্রেণী। এটা আগে ছিল না, এখন নতুন করে হয়েছে। ফলে সমাজ ব্যবস্থায় একটা পরিবর্তন আসছে। হ্যাঁ, একটা প্রোলেতারিয়েত, একটা কথা আছে প্রোলেতারিয়েত, অর্থাৎ যে কৃষক বা শ্রমিক, যে দরিদ্র কৃষক শ্রমিক, তাদেরকে কার্ল মার্কস বলেছেন প্রোলেতারিয়েত, অর্থাৎ সমাজের দরিদ্র অবহেলিত শ্রেণী। এই শ্রেণীর যেমন একটা উত্থান ঘটছে, পাশাপাশি ধনী মালিক শ্রেণীরও কিন্তু উত্থান ঘটছে। এবং পরবর্তীকালে এই শ্রমিকরা মালিকদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করছে নানা রকম ভাবে, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন। এবং মার্ক্সবাদ এখানে জন্মলাভ করছে, এবং মার্ক্সবাদের হাত ধরে বিভিন্ন সারা পৃথিবী জুড়ে এই মালিক শ্রেণীর বিরুদ্ধে শ্রমিকরা কিন্তু সংগ্রাম পরিচালনা করছে। এরপরে দেখো ইউনিট 16-এ রয়েছে জনসংখ্যা, অর্থাৎ এই সময় জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল বলেই, কেন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে? কারণ মানুষ কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাসের ফলে ভালো ফসল উৎপাদিত হয়। ফলে মানুষের যে খাদ্যের যোগান, সেই যোগানটা অব্যাহত থাকে, এবং মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে থাকে, জনসংখ্যাটা বাড়তে থাকে।
এবং এই জনসংখ্যা বাড়ার ফলে এই যে বর্ধিত জনসংখ্যা, এই বর্ধিত জনসংখ্যার মানে অতিরিক্ত জনসংখ্যার একটা অংশ তারা কিন্তু শিল্প কলকারখানাগুলিতে এসে শ্রমিক হিসাবে যোগদান করেছিল। এরপরে দেখো ইউনিট 17 রয়েছে শিল্পায়নের প্রক্রিয়া, পরিবার এবং শিল্পায়নের প্রক্রিয়া। এই শিল্পায়নের প্রভাবটা কি? সমস্ত দিক দিয়ে শিল্পায়নের প্রভাব পড়েছিল। শিল্পায়নের প্রভাব ছিল সারা বিশ্ব জুড়ে সাম্রাজ্যবাদ। কারণ এই শিল্প বিপ্লবের পরে এই যে শিল্পের যারা মালিক তাদের হাতে প্রচুর টাকা আসে, তারা তখন সেই টাকা আরো বেশি যাতে সেই টাকা থেকে টাকা তৈরি করা যায় তার জন্য তারা বিভিন্ন দেশে গিয়ে শিল্প স্থাপন করতে চায়। আর অন্য দেশে গিয়ে শিল্প স্থাপন করতে গেলে সেখানে গিয়ে তারা উপনিবেশ তৈরি করতে হবে, কিন্তু শিল্পপতিদের পক্ষে উপনিবেশ তৈরি করা সম্ভব নয়। তখন তারা দেশের সরকারকে চাপ দিতে থাকে সরকার যেন অন্য কোনো দেশে গিয়ে উপনিবেশ বা কলোনি দখল করে। ফলে কলোনি দখল করলে এইসব শিল্পপতিরা সেই সব দেশে গিয়ে অর্থ বিনিয়োগ করে সেখানে কলকারখানা তৈরি করে সেই জায়গায় তারা আবার কিন্তু পুঁজিবাদী যে শোষণ অর্থাৎ যে শিল্পায়ন সেটা করতে পারবে। তারা অর্থকে সেখানে বিনিয়োগ করতে পারবে বা নিজের দেশের যে কলকারখানায় তৈরি যেসব পণ্য সেই উপনিবেশগুলিতে তারা বিক্রি করতে পারবে এবং উপনিবেশগুলি থেকে কাঁচা মাল এনে এই শিল্পগুলিকে তারা চালাতে পারবে। এই কারণে শিল্পায়ন প্রক্রিয়ার ফল ছিল সুদূর প্রসারী। এই শিল্পায়নের ফলে সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু হয়। আগেও ছিল, মধ্যযুগে প্রাচীন যুগেও সাম্রাজ্যবাদ ছিল, কিন্তু এখন যে সাম্রাজ্যবাদটা দেখা দিল সেটি ছিল নব্য সাম্রাজ্যবাদ। নতুন করে সাম্রাজ্যবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। যেমন এই শিল্প বিপ্লবের সূত্র ধরে ইংল্যান্ড কিন্তু ভারতবর্ষে জাঁকিয়ে বসে। এই দেশ থেকে কাঁচা তুলো তারা ইংল্যান্ডের শিল্পগুলিতে চালান দিতে থাকে। ইংল্যান্ডের তৈরি কলকারখানায় তৈরি যে জামা কাপড় সেটা ভারতবর্ষে তারা সাপ্লাই করতে থাকে। শুধু ভারতবর্ষ বলে কথা নয়, ইউরোপ বা এশিয়ার বিভিন্ন জায়গায়, লাতিন আমেরিকার বিভিন্ন জায়গায় ইউরোপের দেশগুলি, শিল্প উন্নত দেশগুলি তারা কিন্তু উপনিবেশ তৈরি করেছিল এবং এই উপনিবেশ দখল করাকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে কিন্তু প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শুরু হয় সামরিক প্রতিযোগিতা। এই সামরিক প্রতিযোগিতার ফলে দেখা দেয় প্রথম বিশ্বযুদ্ধ। এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ হয়, 1918-তে গিয়ে শেষ হয়। 1918-তে শেষ হওয়ার পরে একটা সন্ধি হয়, ভার্সাই সন্ধি। সেখানে জার্মানিকে সর্বতোভাবে দায়ী করা হয় এবং জার্মানির উপরে এই ভার্সাই সন্ধি চাপানো হয়। এরপর জার্মানিতে উত্থান ঘটে হিটলার একটা দল তৈরি করেন, নাৎসি দল। এই দলের উত্থান ঘটে জার্মানিতে এবং তিনি ক্ষমতায় প্রতিষ্ঠিত হন এবং তিনি একে একে এই ভার্সাই সন্ধির শর্তগুলোকে ভেঙে ইউরোপের বিভিন্ন জায়গা তিনি একের পর এক দখল করতে থাকেন। এখানে ইংল্যান্ড ও ফ্রান্স এই জার্মানির হিটলারকে তোষণ করতে থাকে রাশিয়ার ভয়তে। রাশিয়াকে তারা বেশি ভয় করত, কারণ রাশিয়াতে সেই সময় সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল লেনিনের নেতৃত্বে। সাম্যবাদ অর্থাৎ সাধারণ মানুষের সরকার, পুঁজিবাদের বিরুদ্ধে। আর এই পুঁজিবাদী দেশগুলি এই সাম্যবাদকে ভয় করত, অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স এই দেশগুলি রাশিয়াকে দমন করার জন্য হিটলারকে উস্কানি দিয়েছিল। এবং হিটলার এমন একটা জায়গায় পৌঁছে যায় তখন ইংল্যান্ড, ফ্রান্স তাদের ভুল বুঝতে পারে এবং হিটলার যখন পোল্যান্ড আক্রমণ করে তখন ইংল্যান্ড ও ফ্রান্স হিটলারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সে টাইমটা হচ্ছে 1939, তোমাদের সিলেবাসের শেষ। এরপরে দেখো আমরা তাহলে মডিউল 2 এবং মডিউল 3 নিয়ে বললাম। এরপরে আমরা দেখব মডিউল 4 এবং মডিউল 5। দেখো মডিউল 4-এ রয়েছে জাতীয়তাবাদ, অর্থাৎ জাতীয়তাবাদ বলতে জাতি হিসেবে নিজেদেরকে স্বাধীন করা। প্রতিটা দেশের জনগণ তারা একটা নিজেদেরকে একটা জাতি হিসেবে ভাবতে শুরু করে এবং সেই জাতির যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে তারা কিন্তু অর্জন করার জন্য চেষ্টা করে। দেখা যায় যে একটা সাম্রাজ্যের ভিতরে অনেকগুলো জাতি আছে এবং প্রতিটা জাতি কিন্তু আলাদা এবং সেই জাতিগুলো তারা নিজেদের আত্মনিয়ন্ত্রণের জন্য, নিজেদেরকে স্বাধীন করার জন্য সেই সাম্রাজ্যের বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু করে দেয়। সেটা কখন হয়? 1900 খ্রিস্টাব্দ থেকে মানে 19 শতক থেকে 20 শতকের মধ্যে, এই 100 বছর এই জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে ইউরোপে, যেটি আমাদের রয়েছে মডিউল 4-এ। এখানে 3টি ইউনিট, 4টি ইউনিট আছে, ইউনিট 18, 19, 20, 21। ইউনিট 18-তে রয়েছে জার্মানি এবং ইউনিট 19-এ রয়েছে ইতালি এবং ইউনিট 20-তে রয়েছে আয়ারল্যান্ড, ইউনিট 21-এ রয়েছে বলকান। দেখো জার্মানি বলে কোনো দেশ ছিল না। জার্মানি অনেকগুলো অঞ্চলে ভাগ ছিল, 38টি রাজ্যে ভাগ ছিল এবং প্রতিটি রাজ্যে এক একজন আলাদা আলাদা রাজা রাজত্ব করতেন এবং এই রাজারা কেউ জার্মানির নয়, সব বিদেশি রাজারা। তারা এখানে এসে এই রাজত্ব কায়েম করে রেখেছিলেন।
ফলে জার্মানি কখনো ঐক্যবদ্ধ ছিল না। জার্মানি বলে কোনো দেশ ছিল না। জার্মানির যে বিভিন্ন প্রদেশগুলো রয়েছে, উটেনবার্গ, ভিটেনবার্গ, এই এরকম বিভিন্ন অঞ্চলে অঞ্চলে, ওয়েস্টফেলিয়া, এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু ভাগ করে রেখেছিলেন। নেপোলিয়ান একসময় জার্মানির এইসব জায়গাগুলোকে দখল করে নেন। ফলে তখনই জার্মানির যারা লোকজন ছিল, মানে অধিবাসী, তারা প্রথম এই নেপোলিয়ানের শাসনের ভিতরে এসে নিজেদেরকে একটা আলাদা জাতি হিসেবে তারা উপলব্ধি করে। জার্মান জাতিকে অ্যাকচুয়ালি টিউটনিক জাতি বলা হয়। এবং এই টিউটনিক জাতিরা তখন তারা নিজেদেরকে মানে একটা জোট করার জন্য, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা প্রথমে উপলব্ধি করে এবং সেই তাগিদ থেকে তারা কিন্তু আন্দোলনের পথে পা বাড়ায়। এরপরে দেখো 19 নম্বর ইউনিটে কি রয়েছে না, ইতালি। ইতালিরও সেম। ইতালি বলে কোনো দেশ ছিল না, ভৌগোলিকভাবে ইতালি বলে কিছুই ছিল না। ইতালির দক্ষিণে ছিল সিসিলি, নেপলস, পিডমন্ট, সার্ডিনিয়া, ভেনিস, রোম, ফ্লোরেন্স, পারমা, মডেনা, টাস্কেনি, এই সব অঞ্চলে যা ইতালি কিন্তু বিভক্ত ছিল এবং প্রতিটা অঞ্চলে আলাদা আলাদা রাজবংশ রাজত্ব করত। ফলে এই ইতালিও এক সময় কিন্তু নেপোলিয়ান দখল করে নেয়, মানে ইতালির এইসব অঞ্চলগুলি দখল করে নেয়। এবং এই নেপোলিয়ানের শাসনের অধীনে এসে ইতালির জনগণ নিজেদেরকে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রয়োজনীয়তা উপলব্ধি করতে থাকে, যে জায়গা থেকে তাদের মধ্যে জাতীয়তাবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। আয়ারল্যান্ডেও তাই। দেখো, ইংল্যান্ডকে আমরা অনেক সময় বলি ব্রিটেন, গ্রেট ব্রিটেন বলি, কারণ ইংল্যান্ড তার পাশে যেসব দ্বীপগুলো রয়েছে, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, এইসব ল্যান্ডগুলোকে নিয়ে সে একটা গ্রেট ব্রিটেন তৈরি করেছিল এবং তাকে নিয়ন্ত্রণ করতো ইংল্যান্ড। এখন আয়ারল্যান্ড দীর্ঘদিন ইংল্যান্ডের অধীনে থাকার পর তারা কিন্তু স্বাধীন হতে চেয়েছিল এবং তারা কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এরপরে দেখো বলকান। বলকান ছিল অস্ট্রিয়ার সাম্রাজ্যের কথা যেটা বলছিলাম, মেটারনিকের সেই সাম্রাজ্য, অস্ট্রীয় সাম্রাজ্য, তার মধ্যে বলকান বলে একটি জায়গা আছে, কৃষ্ণ সাগরের পার্শ্ববর্তী অঞ্চল। এই বলকান অঞ্চলে এখন বর্তমান অনেকগুলো দেশ আছে, যেমন বুলগেরিয়া, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া, রোমানিয়া, হার্জেগোভিনা, একাধিক জায়গা আছে। তো এই জায়গাগুলোতে আলাদা আলাদা জাতি বাস করতো, এদের বলা হয় স্লাভ জাতি। তারা কিন্তু স্বাধীন হতে চেয়েছিল। এই স্বাধীনতা এবং তারা স্বাধীন হতে চেয়েছিল অস্ট্রীয় সাম্রাজ্যের বিরুদ্ধে গিয়ে। ফলে তাদেরকে কেন্দ্র করে এই বলকান অঞ্চলে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, বলকান জাতীয়তাবাদ। এবং প্রথম বিশ্বযুদ্ধের একটা প্রধান কারণ ছিল এই বলকান জাতীয়তাবাদ। 1912 এবং 1913 সালে, মানে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার 1 বছর আগে বা তারও 1 বছর আগে, পরপর দুটি বড় যুদ্ধ হয় এই বলকান অঞ্চলে। প্রথম বলকান যুদ্ধ, দ্বিতীয় বলকান যুদ্ধ। তো এই ঘটনাগুলো নিয়ে হলো জাতীয়তাবাদ। এর পরের মডিউল দেখো, মডিউল 5, এটা তোমাদের শেষ মডিউল, জাতীয়তাবাদ, রাষ্ট্র গঠন। জাতীয়তাবাদ, আগেরটাও জাতীয়তাবাদ 4 নম্বর ইউনিটে, কিন্তু তোমাদের মডিউল 5ও কিন্তু জাতীয়তাবাদ। কিন্তু এখন কি হচ্ছে না, রাষ্ট্র গঠিত হচ্ছে, জাতীয়তাবাদকে কেন্দ্র করে রাষ্ট্র গঠিত হচ্ছে। জার্মান জাতি, ইতালীয় জাতি, এই একটা জাতিকে কেন্দ্র করে একটা দেশ গঠিত হচ্ছে এই প্রথম। দেখো, এটা 19 শতক থেকে 20 শতক। কিভাবে জাতি গঠন হচ্ছে? ইতালির কথা বলছিলাম, ইতালি ছিল শতাধাহ বিভক্ত একটা দেশ। এই দেশটায় প্রথম ম্যাক্সিনি বলে ইতালির একজন ব্যক্তি, তিনি প্রথমে উপলব্ধি করেন যে দেশকে ঐক্যবদ্ধ করতে হবে। এর জন্য কি করতে হবে না, যুবক শ্রেণীদেরকে এগিয়ে আসতে হবে। এই জন্য তিনি ইয়ং ইতালি বলে একটা দল তৈরি করেন। যদিও তার আগে তিনি একটা গুপ্ত সমিতিতে যোগদান করেন, কার্বনারি বলে। এই কার্বনারি, ইয়ং ইতালি, এগুলো কিন্তু টিকাতে আসতে পারে। মাসিনি অনেক চেষ্টা করেন, কিন্তু মেটারনিকের কারণে তিনি ব্যর্থ হন। পরবর্তীকালে পিডমন্ট সার্ডিনিয়া, অর্থাৎ ইতালির একটা প্রদেশ, পিডমন্ট সার্ডিনিয়ার এক প্রধানমন্ত্রী কাউন্ট ক্যামিলো ডি ক্যাভুর, এনার নেতৃত্বে ইতালি ঐক্যবদ্ধ হয় এবং শেষে সিসিলি ও নেপলস, ইতালির দক্ষিণে 2 বড় প্রদেশ, ইতালির একজন বীর যোদ্ধা গ্যারিবোল্ডি, তিনি এই জায়গা দুটো দখল করে এই ক্যাভুরের হাতে তুলে দেন। ক্যাভুর তার যিনি রাজা ছিলেন, পিডমন্ট সার্ডিনিয়ার রাজা ভিক্টর ইমানুয়েল, তার হাতে পুরো সমগ্র ইতালিকে তুলে দেন এবং সমগ্র ইতালির রাজা হিসেবে এই ভিক্টর ইমানুয়েলকে ঘোষণা করা হয়। ইতালি ঐক্যবদ্ধ হয়। কিন্তু ইতালির ঐক্যবদ্ধের পিছনে আরেকটা গল্প রয়েছে। গল্পটা কি না, জার্মানিও অনেক ভাগে বিভক্ত ছিল। জার্মানির একটা প্রদেশ ছিল প্রাশিয়া, যদিও প্রাশিয়া এখন একটা আলাদা দেশ। প্রাশিয়ার একজন প্রধানমন্ত্রী ছিলেন অটো ফন বিসমার্ক। এই বিসমার্ক ভেবেছিলেন যে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং সেটা হবে এই প্রাশিয়ার নেতৃত্বে। এই জন্য তিনি প্রাশিয়ার সেনাবাহিনীকে খুব সুন্দর মজবুত করে গড়ে তোলেন এবং
তিনি দেখেন যে জার্মানিকে দখল করে রেখেছে তিনটি দেশ। উত্তর দিকে ডেনমার্ক, সেলেজুইকা হলস্টিন দখল করে রেখেছে, পশ্চিম দিকে ফ্রান্স দখল করে রেখেছে আলসাস এবং লোরেন, এবং পূর্ব দিকে অস্ট্রিয়া দখল করে রেখেছে আর অন্যান্য কিছু কিছু জায়গা। তো এই জায়গাগুলো যদি ফ্রান্সের মানে জার্মানির অধিকারে আনতে হয় তাহলে এই তিনটি দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাই একসাথে তো যুদ্ধ করা যাবে না, আলাদা আলাদাভাবে এক একটা দেশের সাথে যুদ্ধ করতে হবে। তাই প্রথমে তিনি ডেনমার্কের সাথে যুদ্ধ করেন 1864 সালে, এবং ডেনমার্কের রাজাকে পরাজিত করে তিনি সেলেজুইক এবং হলস্টিনটা দখল করে নেন। এরপরে তিনি অস্ট্রিয়ার সাথে যুদ্ধ করেন, অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ, যেটাকে শ্যাডোয়ার যুদ্ধ বলা হয় বা 6 সপ্তাহের যুদ্ধ বলা হয় 1866 সালে, এবং অস্ট্রিয়াকে পরাজিত করে অস্ট্রিয়ার কাছ থেকে জার্মানির অধিকৃত যেসব জায়গা সেগুলো দখল করে নেন। এরপরে শেষ যে যুদ্ধটা হয় 1870 সালে জার্মানির সাথে, এবং এই যুদ্ধকে বলা হয় সেডানের যুদ্ধ। এটা কিন্তু খুব ভয়ঙ্কর এক যুদ্ধ, এবং এই যুদ্ধের কে সূত্র ধরেই পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো কিন্তু হয়েছিল। সেগুলো পরের আলোচনার বিষয়, কোশ্চেন অ্যান্সারের ভিতর দিয়ে এগুলো আলোচনা করব। তা 1870 সালে তাহলে বিসমার্ক ফ্রান্সের সাথে যুদ্ধ করলেন, সেডানের যুদ্ধ। ফ্রান্স পরাজিত হলো, এবং ফ্রান্সের তখন রাজা ছিলেন তৃতীয় নেপোলিয়ন, সেই প্রথম নেপোলিয়নের ভাইয়ের ছেলে, ভ্রাতুষ্পুত্র তৃতীয় নেপোলিয়ন। তিনি পরাজিত ও নিহত হচ্ছেন, এবং ফ্রান্সও কি হচ্ছে, ফ্রান্সের আর রাজতন্ত্র থাকছে না, সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে জেনারেল থিয়ার্সের নেতৃত্বে। আর এদিকে জার্মানির অধিকারী যে জায়গাটা, মানে যে জায়গাগুলো দখল করে রেখেছিল ফ্রান্স, আলসাস ও লোরেন, সেই জায়গাটাও জার্মানির হাতে চলে আসে, মানে বিসমার্কের হাতে। ফলে এই যে তিনটি দেশ, ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্স, এই তিনটি দেশের সাথে আলাদা আলাদাভাবে যুদ্ধ করে বিসমার্ক সমস্ত জায়গাকে পুনরুদ্ধার করেন এবং জার্মানিকে ঐক্যবদ্ধ করেন 1870 সালে। এরপরে তিনি আরো 20 বছর এই জার্মানির প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু ছিলেন। তো যাই হোক, তাহলে জার্মানি ঐক্যবদ্ধ হচ্ছেন, কিন্তু জার্মানি যখন অস্ট্রিয়ার সাথে যুদ্ধ করেছিল, যে শ্যাডোয়ার যুদ্ধ 1864, এবং 1870 সালে যখন ফ্রান্সের সাথে যুদ্ধ করেছিল সেডানের যুদ্ধ, এই দুটি যুদ্ধে ইতালির যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই কাউন্ট ক্যামুলো ডি ক্যাভুর, সেই ক্যাভুর কিন্তু বিসমার্ককে সহযোগিতা করেছিলেন এই শর্তে যে অস্ট্রিয়ার অধিকারে ইতালির যে জায়গাটা আছে, যদি অস্ট্রিয়া হেরে যায় তাহলে সেই জায়গাটা ইতালি ফেরত পাবে। আবার ফ্রান্সের বিরুদ্ধে বিসমার্ককে সাপোর্ট করেছিলেন সেডানের যুদ্ধে ক্যাভুর এই কারণে যে ফ্রান্স যে জায়গাটা ইতালির যে জায়গা দখল করে রেখেছে, পারমা মডেনা, মধ্য ইতালির বা রোম, সেই জায়গাটাও কিন্তু যদি ফ্রান্স হেরে যায় তাহলে ইতালি কিন্তু ফিরে পাবে। আর হয়েছে তাই। সেডানের যুদ্ধে যখন ফ্রান্স পরাজিত হয় তখন একদিকে যেমন জার্মানি ঐক্যবদ্ধ হয়, অন্যদিকে কিন্তু ইতালির ঐক্য সম্পন্ন হয়। জার্মানি এবং ইতালির ঐক্য একই সাথে সম্পন্ন হয় 1870 সালে। তাই 1870 সালের গুরুত্ব ইউরোপে বিরাট গুরুত্ব, এটাও একটা প্রশ্ন। তা এই হচ্ছে ইতালি ঐক্যবদ্ধ হয়ে গেল 1870, এবং জার্মানি ঐক্যবদ্ধ হলো 1870। দেখো 1870 সালে ইউরোপে আর একটা ঘটনা ঘটে, সেটি হচ্ছে আফ্রিকা মহাদেশ আবিষ্কার। এতদিন কেউ জানতো না যে আফ্রিকা বলে কিছু আছে, কিন্তু বেলজিয়ামের রাজা লিওপোল্ড তিনি আফ্রিকাতে একজন ধর্মপ্রচারককে পাঠান এবং তিনি আফ্রিকা আবিষ্কার করেন, জনগণের সামনে ওপেন করেন। ফলে বেলজিয়ামের রাজা কঙ্গো, আফ্রিকার কঙ্গো নদী বরাবর একটা দেশ, একটা উপনিবেশ তৈরি করেন, এবং বেলজিয়ামে দেখা দেখি ইউরোপের আরো অন্যান্য দেশ এই আফ্রিকায় আসে এবং আফ্রিকায় তারা উপনিবেশ তৈরি করতে থাকে। ফলে আফ্রিকাকে নিয়ে একটা কাড়াকাড়ি শুরু হয়ে যায়। ঠিক এই সময় শিল্প বিপ্লবের সূত্র ধরে ইউরোপের বিভিন্ন দেশে যে সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু হয়, তাকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, সামরিক প্রতিযোগিতা শুরু হয়, প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি হয়। ভার্সাই সন্ধিটা জার্মানির উপরে একতরফাভাবে চাপানো হয়েছিল, ফলে জার্মানিতে উত্থান ঘটে হিটলারের, এবং ইতালিতে উত্থান ঘটে মুসোলিনির আবির্ভাব ঘটে। এই মুসোলিনি আর হিটলার একসাথে জোট বেঁধে ইউরোপকে পুরো তটস্থ করে রেখেছিল, এবং একটা সময় তাদের বিরুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স এরা কিন্তু যুদ্ধ ঘোষণা করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তো এই ছিল অল ওভার সিলেবাস। তোমাদের প্রত্যেকটা মডিউল ধরে ধরে কিন্তু আমি ডিসকাস করলাম। এটা একটা বিরাট বড় চ্যাপ্টার। এ আলোচনা যদি প্রত্যেকটা ইউনিট ধরে ধরে আরো ডিপলি আলোচনা করতে হয়, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, এমনিতে 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তাই এত বড় একটা ইতিহাস, প্রায় 200 বছরের 250 বছরের ইউরোপের ইতিহাস, এবং ইতিহাসের সব থেকে ইন্টারেস্টিং জায়গা আমি মনে করি ইতিহাস প্রেমী হিসাবে ইউরোপের ইতিহাসে, এই আধুনিক ইউরোপের ইতিহাস খুবই ইন্টারেস্টিং। তা এটা আলোচনা করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। তা আমি যতটুকু পারি তোমাদের মডিউল ধরে ধরে একটু বোঝানোর চেষ্টা করলাম যে এই বিষয়গুলো রয়েছে। এর মধ্যে কোশ্চেন প্রচুর জায়গায় আছে, কোথায় কি কোশ্চেন আছে
আমি তোমাদের সাজেশনের পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তোমরা সাজেশনের সাথে আমার এই সিলেবাস যে আলোচনা করলাম এর সাথে তোমরা ম্যাচ করে দেখে নেবে কোন প্রশ্ন কোন জায়গায় ম্যাচিং করছে, এবং তাহলে তোমরা বুঝতে পারো। এবং সাজেশন যে আমি তোমাদেরকে দেব সেই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক এরকম আলোচনা সহকারে আমি তোমাদের কাছে তার উত্তরগুলি তুলে ধরবো। আমি এরকম কোনো পিডিএফ দেওয়া বা একসাথে সমস্ত নোটস তোমাদের হাতে তুলে দেওয়া এই ধরনের চ্যানেল কিন্তু আমার এটা নয়। আমার চ্যানেল তোমরা যদি একটু ভিজিট করো তাহলে দেখবে যে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের কিন্তু আমি পড়াই অনলাইন কোচিং দেওয়ার মতো করে, টিউশন পড়ানোর মতো করে। তাই আমি এই আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে অনলাইন ফ্রি টিউশন পড়ানো। আমি 17-18 বছর অফলাইন টিউশন পড়ানোর পর সম্প্রতি 8 মাস হলো আমি সেই জায়গা থেকে অব্যাহতি নিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে আমি এইভাবে ইউটিউব চ্যানেলের ভিতর দিয়ে আমি আর আমার বাকি জীবনটা আমি এইভাবেই কাটাবো। তা যাই হোক, সেই জায়গা থেকে এই উদ্যোগ। তা আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে অনলাইন ফ্রি টিউশন দেব এবং যেভাবে টিউশন পড়ানো হয়, যেভাবে তোমরা প্রাইভেট বা টিউশন পড়ো ঠিক সেইভাবে একটা একটা প্রশ্ন ধরে তার ডিটেলস আলোচনা সহ, যেমনটা তোমাদের কলেজে স্যারেরা লেকচার ক্লাস দেন ঠিক সেইভাবে প্রতিটা প্রশ্ন ধরে ধরে ডিসকাস করে আলোচনা করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে একেবারে কোয়ালিটির যে নোটস সেই নোটসটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তা এই ছিল আলোচনার আজকের মূল বিষয় বস্তু। তোমরা একটা মন দিয়ে আশা করি শুনেছো এবং বুঝতেও পেরেছো তোমাদের সিলেবাসে কি রয়েছে। তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পেপারটির যে সাজেশন সেই সাজেশন নিয়ে।